আসুন আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা রাজ্যের অর্থনৈতিক মানচিত্রটা একটু খতিয়ে দেখি যেটা একটা সময়ে পুরো দেশের বাণিজ্যিক আর বুদ্ধিবৃত্তিক ইঞ্জিন ছিল। খবরের বড় বড় হেডলাইনের পেছনে আসল ডেটা কি বলছে, আজ আমরা একদম সেই জায়গাটাতেই ফোকাস করব। তো রাজ্যটা কি সত্যিই $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছাতে পারবে? এই $1,000,000,000,000,000 প্রশ্নটার উত্তর পেতে গেলে বর্তমানের রাজনৈতিক বাগাড়ম্বরগুলোকে আমাদের একটু একপাশে সরিয়ে রাখতে হবে। কারণ কয়েক দশক ধরে চলা একটা নিম্নগামী ধারাকে উল্টে দেওয়ার চেষ্টা করছে যে অঞ্চল, তার নিখাত অর্থনৈতিক বাস্তবতাটা বোঝা এখন সবচেয়ে বেশি জরুরি। আর এখানেই আজকের মূল রহস্যটা লুকিয়ে আছে। একটু ভাবলে দেখা যায়, সেরা বন্দর আর সবচেয়ে উর্বর জমি থাকা সত্ত্বেও একটা রাজ্য কিভাবে ১৯৬১ সালের তৃতীয় ধনী অবস্থান থেকে আজ ২৪তম স্থানে নেমে আসতে পারে। ঐতিহাসিকভাবে পিছিয়ে পড়া রাজ্যগুলোর চেয়েও মাথাপিছু আয়ে কিভাবে এতটা নিচে চলে গেল, সেটাই তো একটা বড় আশ্চর্যের বিষয়, তাই না? তো এই পতনটাকে আমাদের খাত ভিত্তিক বুঝতে হবে। কোনো রকম আদর্শগত পক্ষপাত না রেখে অর্থনৈতিক পুনরুত্থানের পথের প্রধান বাধাগুলো আমরা আজ চিহ্নিত করব। আমাদের আলোচনার মধ্যে থাকছে $1 ট্রিলিয়ন প্রশ্ন, পরিযায়ী বাস্তবতা, গ্রামীণ অর্থনীতির ধাঁধা, শিল্পায়ন হ্রাস, জনসংখ্যার টাইম বোমা এবং সবশেষে এই পতন কিভাবে রোধ করা যায় তার উপায়। চলুন আমাদের প্রথম পয়েন্ট, অর্থাৎ ওই $1 ট্রিলিয়ন প্রশ্নের দিকে নজর দিই। কিভাবে একটা অর্থনৈতিক পরাশক্তি ধীরে ধীরে স্থবিরতার দিকে এগিয়ে গেল। বর্তমান মাথাপিছু আয়ের দিকটা একটু খেয়াল করবেন। অঙ্কটা হল $1,85,000। এই পরিমাণটা কিন্তু জাতীয় গড়ের মাত্র ৮০%। বুঝতেই পারছেন $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছানোর এই রাস্তাটা ঠিক কতটা খাড়াই আর দুর্গম হতে চলেছে। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, পরিযায়ী বাস্তবতা। যে কোনো অর্থনীতির আসল স্বাস্থ্য পরীক্ষাটা কিন্তু এখানেই হয়ে যায়। দেশান্তরের এই সংকটটা খেয়াল করলে দেখবেন সমাজের প্রতিটা স্তরেই এর মারাত্মক প্রভাব পড়ছে। সাধারণ শ্রমিকরা কৃষিকাজে কম মজুরি পাওয়ার কারণে সামান্য একটু সম্মানজনক উপার্জনের আশায় সারা দেশের নানা কনস্ট্রাকশন সাইটে পাড়ি জমাচ্ছেন। অন্যদিকে আইটি সেক্টরের স্থবিরতা আর কম বেতনের চক্করে পড়ে হোয়াইট কলার পেশাদাররা ছুটছেন বেঙ্গালুরু বা গুরুগ্রামের মতো হাবগুলোতে। সোজা কথায় স্থানীয় সুযোগগুলো শুকিয়ে গেছে বলেই এই মেধা পাচারটা ঘটছে। এখানে একটা বিষয় মাথায় রাখা খুব জরুরি। অনেক সময় বেকারত্বের হার কম দেখালেও তার আড়ালে একটা মারাত্মক ছদ্ম বেকারত্ব আর মজুরির সংকট লুকিয়ে থাকতে পারে। ধরুন একজন উচ্চশিক্ষিত মানুষ বেঁচে থাকার তাগিদে এমন একটা কম বেতনের চাকরি করছেন যার কোনো ভবিষ্যৎই নেই। খাতায় কলমে তিনি হয়তো কর্মরত, কিন্তু অর্থনৈতিক দিক থেকে হিসাব করলে তার আর্থিক প্রবৃদ্ধি আসলে 0। ৩ নম্বর পয়েন্টে আমরা দেখব গ্রামীণ অর্থনীতির ধাঁধাটা। উদ্দেশ্য আর অর্থনৈতিক বাস্তবতার মধ্যে যে আকাশ-পাতাল তফাৎ থাকতে পারে, সেটা এখানে স্পষ্ট হয়ে যাবে। ১৯৭৭ সালের ভূমি সংস্কারের ইতিহাসটা ঘাঁটলে দেখা যায় এই নীতিগুলো হয়তো সাময়িকভাবে একটা সমতা তৈরি করেছিল, কিন্তু দীর্ঘমেয়াদে এটা আধুনিক আর লাভজনক কৃষিকাজকে কার্যত অসম্ভব করে তুলেছে। জমিগুলো এত ছোট ছোট ভাগে ভাগ হয়ে যায় যে আইনের কড়াকড়িতে সেগুলোকে একত্র করে বড় খামার বানানো আর সম্ভব হয়নি। অথচ আজকের দিনে ব্যাপক হারে উৎপাদনের জন্য এটা ভীষণ জরুরি। এর ফলে আজ এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে জমির পরম মালিকানা হাতে না থাকায় ধনী লিজহোল্ডাররা সেখানে আধুনিক সেচ বা কোল্ড স্টোরেজের মতো বড় কোনো মূলধন ঢালতেই রাজি নন। ফলাফল, কৃষিক্ষেত্রে সম্পদ সৃষ্টির চাকাটা পুরোপুরি থেমে গেছে। একদম সোজা ভাষায় বললে জমির সমান বণ্টন কার্যত দারিদ্র্যেরই সমান বণ্টনে পরিণত হয়েছে। এরপর চলুন দেখি ৪ নম্বর বিষয়টা, কয়েক দশক ধরে চলা শিল্পায়নের অভাব বা কর্পোরেট মহাপ্রস্থান। অর্থনৈতিক ডেটাগুলো দেখলে রীতিমতো চমকে উঠতে হয়। এক সময়ের শিল্প পরাশক্তি একটা রাজ্যের অর্থনীতিতে শিল্পের অবদান আজ নেমে এসেছে মাত্র ২১%, যেখানে আসামের মতো রাজ্য ৩৬% আর কেরালা ২৪% নিয়ে শিল্পায়নে অনেকটা এগিয়ে গেছে। পরিসংখ্যান অনুযায়ী ২০১১ থেকে ২০২৫ সালের মধ্যে ৬,৬৮৮টিরও বেশি কোম্পানি রাজ্য থেকে তাদের ব্যবসা হয় পুরোপুরি গুটিয়ে নিয়েছে, না হয় নিজেদের অফিস অন্য রাজ্যে সরিয়ে নিয়েছে। কর্পোরেট মহাপ্রস্থানের এর চেয়ে নির্মম উদাহরণ আর কি হতে পারে?
আসলে বছরের পর বছর ধরে একাধিক প্রশাসনের আমলে পুঁজিবাদের প্রতি যে একটা গভীর আদর্শগত প্রতিরোধ কাজ করেছে, সেটাই কর্পোরেটদের ঢোকার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শিল্পবিরোধী রাজনৈতিক অবস্থান, আইটি স্পেশাল ইকোনমিক জোন বাতিল করা এবং রাজ্যের সম্পদের অভাবে আগের দেওয়া ব্যবসায়িক প্রণোদনাগুলো হঠাৎ করে তুলে নেওয়ার মতো সিদ্ধান্তগুলো শিল্পের আস্থাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। এবার আসি ৫ নম্বর পয়েন্টে, যেটা অনেকটা লুকিয়ে থাকা একটা বিপদ, জনসংখ্যার টাইম বোম বা সংকুচিত হতে থাকা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। দেশের অন্য রাজ্যগুলোর তুলনায় এই অঞ্চলের স্থানীয় জনসংখ্যাগত লভ্যাংশ খুব দ্রুত সংকুচিত হচ্ছে। মোট উর্বরতার হার বা টোটাল ফার্টিলিটি রেট উদ্বেগজনকভাবে কমে ১.৪-এ এসে ঠেকেছে। অথচ একটা জনসংখ্যাকে স্থিতিশীল রাখতে গেলে এই হারটা অন্তত ২.১ হওয়া দরকার। এটা কিন্তু একটা নীরব অথচ অত্যন্ত নিশ্চিত সংকট। কলকাতার মতো শহুরে এলাকাগুলোতে তো পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে আনুমানিক ফার্টিলিটি রেট হল মাত্র ১.১। এটা সরাসরি জাপানের সেই মারাত্মক জনসংখ্যার পতনের চিত্রটাকেই মনে করিয়ে দেয়। একটা স্থবির অর্থনীতির সাথে এই বিষয়টা মিলে ভবিষ্যতের জন্য রীতিমতো একটা ধ্বংসাত্মক প্যাকেজ তৈরি করছে। সবশেষে ৬ নম্বর পয়েন্টে আমরা খুঁজব পতন রোধের উপায়। কিভাবে সে স্বপ্নের $১ ট্রিলিয়ন পৌঁছানো যেতে পারে। আর্থিক ব্যালেন্স শিটটা বোঝা এখানে সবচেয়ে জরুরি। গত ৫ বছরে রাজ্যের নিজস্ব কর আদায়ের পরিমাণ কিন্তু বেশ কমে গেছে, ফলে সরকারি কোষাগার এখন চরম নাজুক অবস্থায়। এই শূন্য কোষাগার আর ক্রমশ বাড়তে থাকা ঋণের বোঝা পরিস্থিতিকে এমন জায়গায় নিয়ে গেছে যে বিনামূল্যে সুবিধা বা ফ্রিবি দেওয়ার জন্য ঋণ নেওয়া আর মদের বিক্রির ওপর নির্ভরশীল হওয়াটা এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই বিশাল বাধা টপকাতে গেলে শুধুমাত্র জনপ্রিয় পদক্ষেপ নিলে চলবে না, বরং প্রকৃত অর্থনৈতিক কার্যকলাপের দিকে কড়া নজর দিতে হবে। স্বল্প মেয়াদে কম আয়ের শ্রমিকদের ধরে রাখার জন্য রিটেনশন স্কিম চালানো, একটা স্থায়ী উদ্যোক্তা হাব বানানোর জন্য কর্পোরেটদের আস্থা ফেরানো, কৃষি ও ক্ষুদ্র খাতকে আগ্রাসিভভাবে প্রমোট করা এবং সবচেয়ে বড় কথা, নতুন ঋণের ওপর কঠোর নিয়ন্ত্রণ আনাই হল এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর মূল চাবিকাঠি। একদম শেষে এসে আমাদের সামনে একটা অত্যন্ত গভীর প্রশ্ন এসে দাঁড়ায়। কোনো অর্থনীতি কি সত্যিই শুধু বিনামূল্যে সুবিধা বা ফ্রিবিজ বিতরণের মাধ্যমে $১ ট্রিলিয়ন পৌঁছাতে পারে, নাকি তা চেয়ে পুঁজিবান্ধব বিপুল সম্পদ সৃষ্টির সেই কঠোর বাস্তবতাটাকে মেনে নিতে হবে? দীর্ঘস্থায়ী সমৃদ্ধি চাইলে আরামদায়ক স্বল্পমেয়াদী কল্যাণ আর কাঠামোগত কঠিন সংস্কার, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে বেছে নেয়ার সময় হয়তো এখন চলে এসেছে। এই ভাবনার জায়গাটাতেই আজকের বিশ্লেষণ আমরা শেষ করছি।